হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা কোরিয়ান ড্রামা সিনেমা দেখতে চলেছি। যে সিনেমাটি থেকে আপনি শিখতে পারবেন যে খারাপ মানুষ আপনার বন্ধু হলে তার জের কোন পর্যন্ত যেতে পারে। আর এই সিনেমার কাহিনীতে এত টুইস্ট যে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এর পরের সিনে কি আসতে চলেছে। মানে প্রতি মিনিটে মিনিটে টুইস্ট বা এরকম একটা কিছু। তো যাই হোক, সিনেমার শুরুতে স্বামী স্ত্রী ঝগড়া করে গাড়ি চালাচ্ছে, আর তার ফলে তারা সামনে থাকা একটা ছেলের সাথে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে ছেলেটি অজ্ঞান হয়ে যায়, আর এর কিছুক্ষণ পর ছেলেকে হসপিটালে দেখা যায়। আর সেখানে ডক্টর এসে ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ছেলেটি নিজের সম্পর্কে কিছুই বলতে পারে না। তো এরপর ছেলেটি নিজের পরিচয় জানার জন্য পুলিশ স্টেশনে যায় এবং সেখানে তার আঙ্গুলের ছাপ দিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করে। আর তখন তার পাশে একটা মেয়ে তাকে মুনগি বলে ডাকে এবং বলে, তোমার সম্পর্কে আমি সব জানি, তোমার বয়স 32 বছর, তোমার কোনো পরিবার নেই, এছাড়া ওর সম্পর্কে অনেক কিছু বলে। কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারে না যে ও কি বলছে। সে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এই ছেলেটির নাম হচ্ছে মুনগি আর মেয়েটির নাম হচ্ছে কিম। তো এরপর পুলিশ মুনগিকে ডাকে, আর তারপর মুনগি যখন সেখানে যায় তখন গিয়ে জানতে পারে কিম নামে মেয়েটি তাকে যা বলেছে সবই সত্য। এটা শুনে মুনগি তো অবাক হয়ে যায়, কিন্তু এরপর সে যখন কিমের দিকে তাকায় কিন্তু তখন সে কিমকে দেখতে পায় না। আর তারপর আমরা কিমকে দেখি সে জানালা থেকে লাফ দিল। তো তখন আমরা জানতে পারি কিম আসলে একটা ভূত। তো এর পরের দৃশ্যে মুনগি তার বাড়ি আসে, কিন্তু সে তার নিজের বাড়ি চিনতে পারে না। সে বলে, আমি কি আসলে এখানে থাকতাম? তো সে ঘরের সব জায়গায় নিজের ছবি খুঁজতে থাকে বা কিছু তথ্য খুঁজতে থাকে যদি সে তার সম্পর্কে কিছু জানতে পারে। আর অবশেষে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আর সে ঘুমের স্বপ্নের মধ্যে কারো ছায়া দেখতে পায়। আর সে চোখ খুলে একটা হাসি মাখা মুখ দেখতে পায় এবং সে দেখে কিম উপরে ঝুলে রয়েছে। তো সে এটা দেখে বলতে থাকে, এটা স্বপ্ন, আমি চোখ বন্ধ করে আবার চোখ খুললে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিম বলে, এটা স্বপ্ন না, এটা সত্য, আর আমি একটা ভূত। আর এরপর মুনগি অনেক ভয় পেয়ে যায় এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। আর এরপর সে যখন চোখ খোলে তখন সে আর কিমকে দেখতে পায় না, আর সেভাবে বেঁচে গিয়েছে। কিন্তু তখনই কিম আরেক দিক থেকে তাকে ডাকে এবং বলে, সব সিঙ্গেল ছেলেরা কি এভাবে থাকে? মানে অগোছালো ঘর আর কি। যাই কথাটা সত্য, সব সিঙ্গেল ছেলেদের ঘর এরকম। বিশেষ করে আমার বিছানায় তো কুকুরও শুতে চাইবে না। যাই হোক, মুনগি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন কিম দ্রুত ভূতের মতো করে তার কাছে এসে বলে, মনে করার চেষ্টা করো, তুমি এর আগে আমাকে কোথায় দেখেছিলে? তখন মুনগি মনে করে, আমি তো এর আগে ওকে পুলিশ স্টেশনে দেখেছি। মানে ও এর আগের কোনো কাহিনী মনে করতে পারছে না। যাই হোক, মুনগি সবকিছুতে ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বাইরে এসে দরজা বন্ধ করে দেয়। আর পেছন থেকে কিম বলে, কোথায় যাচ্ছ? তো মুনগি যখন মনে করছে সে নিরাপদে রয়েছে তখন পেছনে ফিরে সে কিমকে দেখে এবং আরো ভয় পেয়ে যায়। আর তারপর দ্রুত পালিয়ে যেতে যেতে হাঁপিয়ে ওঠে। যাই হোক, মুনগি যেখানেই যায় সব জায়গায় শুধুমাত্র কিমকেই দেখতে পায়। তো পরের দিন মুনগি ডক্টরের কাছে যায় এবং ডক্টর তাকে আবারও বলে, তোমার স্মৃতি হারিয়ে গিয়েছে, এটা ঠিক করার সময়ের ব্যাপার। তো এই ডক্টরের কাছেও কিন্তু কিম এসে মুনগিকে ভালোই ডিস্টার্ব করছিল। তো এরপর মুনগি যখন বাড়ি ফেরার জন্য বাসে বসে তখন আমরা দেখি তার পেছনে কিম রয়েছে। আর কিম যখন পেছন থেকে মুনগিকে ডাকে তখন মুনগি চোখ বন্ধ করে মনে করে, আমার হয়তো স্মৃতি হারিয়ে গিয়েছে, এজন্য আমি হয়তো চোখে ভুল দেখছি, এটা হয়তো কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। তো কিম আবার মুনগি কি মনে মনে বলে সেটা শুনতে পেয়েছে। তো সে বলে, এটা ঠিকও হবে না, আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। তো তখনই মুনগি পেছনে ফিরে কিমকে দেখে, আর তখন কিম বলে, সামনে রাস্তার একটা মোড় আছে, তাড়াতাড়ি সামনের ওই হ্যান্ডেলটা ধরো, তা না হলে কিন্তু সিট থেকে পড়ে যাবে। তো বাসের বাকি সবাই ওই মোড় আসার আগে হ্যান্ডেল ধরে, কিন্তু মুনগি কি করে, উল্টো তার কান বন্ধ করে নেয় যে সে কিমের কথা শুনবে না। তো তখন কিম বলে, ঠিক আছে, আমার কথা না শোনার জন্য তুমি পরে আফসোস করবে। তো এরপর যখনই গাড়িটা মোড় ঘুরে তখনই মুনগি তার সিট থেকে পড়ে যায় এবং আবার সিটে এসে বসে এবং মনে মনে ভাবে, কিম কি সত্যিই ভূত? তখন কিম বলে, তুমি কি এসব প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে আমার পেছন পেছন আসতে থাকো। তো এরপর কিম তার শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ে যায়। আর তখন মুনগি জিজ্ঞেস করে, তোমার নাম কি, বয়স কত? কিম বলে, আমার নাম কিম, আমার বয়স 25। আর তারপর মুনগি বলে, তুমি আমার কাছে কেন এসেছো? তো কিম যখন তাকে বলতে যাবে তখন এক মহিলা এসে মুনগিকে বলে, ভালো হয়েছে তুমি এসেছো, এবং তাকে কিছু খাবার দেয়। আর কিম বলে, এই মহিলা আমার সাথে কাজ করতো। তো এখানে আমরা একটা কনফিউজড হয়ে যাই, কিমের সাথে যে কাজ করতো সে মুনগিকে চিনে কিভাবে? যাই হোক, সেখানে আরো দুটো মেয়ে বসা ছিল, তাদের মধ্যে একজন বলে, কিমের মৃত্যু কিভাবে হয়েছিল? অন্য একটা মেয়ে বলে, কিমের উপর চাকু দিয়ে আঘাত করা হয়েছিল। তো এই কথা শুনে মুনগি ভয় পেয়ে যায় আর বাইরে এসে কিমকে বলে, তুমি আমার কাছে কেন এসেছো? তুমি কি চাও তোমাকে কে চাকু দিয়ে আঘাত করেছে বা তোমার খুনিকে আমি বের করে দেই? তখন কিম বলে, তুমি যদি এসব দায়িত্ব নাও তাহলে তো ভালোই হয়। এই কথা শুনে মুনগি অনেক রেগে যায় এবং কিমের সাথে অনেক রাগারাগি করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কিমকে কিন্তু মুনগি ছাড়া আর কেউ দেখতে পায় না। তো আশেপাশের সবাই তার দিকে তাকিয়ে থাকে, আর এটা দেখে মুনগি অনেক লজ্জা পায়। তো এরপর কিম যখন তাকে বলে, যখন কোনো ভূত মানুষের সাথে দেখা করে এর মানে হচ্ছে এর পেছনে কোনো কারণ রয়েছে যেটা তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। কিন্তু মুনগি বলে, তুমি যা চাও আমাকে কেন তা করতে হবে? কিম বলে, ঠিক আছে, করো না, তাহলে সারা জীবন আমি তোমার পিছনেই লেগে থাকবো। তো পরের দিন মুনগি একটা মোবাইলের দোকানে যায়, আর তার পকেটে একটা মেমোরি কার্ড ছিল, সেটা সব ফরম্যাট হয়ে গিয়েছে। তো বলে সেটা রিস্টোর করে দিতে, মানে সবকিছু ব্যাক আনতে। কিন্তু ওই দোকানদার বলে, মেমোরি রিস্টোর করা সম্ভব হবে না। আর তখন কিম মুনগির সাথে মজা করে বলে, তোমার মাথার মতো তোমার মেমোরি কার্ডও নষ্ট হয়ে গিয়েছে, সব ভুলে গিয়েছে। যাই হোক, মুনগি যখন নতুন ফোন নেয় এবং তার পুরনো সিমটা প্রবেশ করায় তখনই তার বসের ফোন আসে
আসে। আর পরের দৃশ্যে আমরা দেখি মুনগি বসের কাছে এসেছে এবং তার ফোন অফ ছিল বলে তার বস অনেক রেগে কথা বলছে। আসলে মুনগি একজন ডেলিভারি বয় এবং তার বস তাকে বলে, জিনসু নামে তোমার যে ফ্রেন্ড রয়েছে ওকে বলো ছুটি ছেড়ে চলে আসতে, অনেক দিন হয়ে গিয়েছে, ওর কোনো খবর নেই। তো কিম ভাবতে থাকে তার বন্ধু জিনসুটা আবার কে। আর তখন কিম বোর্ডে লাগানো একটা ছবি দেখিয়ে বলে, এটা হলো জিনসু, ও তোমাদের মতো এখানে ডেলিভারি বয়। তো এরপর মিনগু আর কিম কাজে বেরিয়ে পড়ে। আর বাইকে কিম পেছনে ছিল এবং অনেক মজা করে রাস্তায়। আর রাস্তায় এক জায়গায় কিম মুনগিকে গাড়িটা ব্রেক করায় এবং কিম তার পছন্দের স্টোর দেখায় বা দোকান দেখায় এবং সেই দোকানে কিম তাকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কিম মুনগির পছন্দের ড্রিঙ্কস দেখায়। আর তখন মুনগি বলে, আমার পছন্দের ড্রিঙ্কস তুমি চিনবে কিভাবে। তো এরপর দোকানদার আসে আর দোকানদার এসে মুনগিকে চিনতে পারে এবং ওই ড্রিঙ্কসটাই দেয় যেটা সে পছন্দ করতো। তো এটা দেখে মুনগি খুব অবাক হয়ে যায়, কারণ মুনগির চেয়ে কিম মুনগিকে বেশি চেনে। তো এগুলো নিয়ে সে খুব হয়রান হয়ে যায়। তো এরপর মুনগি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো। তখন কিম একটা ফুলের দোকান দেখিয়ে বলে, আমি ওখানে কাজ করতাম আর তুমি প্রতি সপ্তাহে আমার এখানে ডেলিভারি দিতে আসতে। কিন্তু মুনগি কিছুই মনে করতে পারছিল না আর তাই কিম তার উপর রেগে যায়। তখন মুনগি বলে, আমার কিছু মনে পড়ছে না, এতে আমার কি করা আছে। তখন কিম বলে, তুমি মনে করতে পারছো না ঠিক আছে, কিন্তু কোনো কিছু মনে করার চেষ্টাও কেন করছো না। যাই হোক, তারা বাইকেও অনেক কথা বলছিল আর এর ফলে মুনগির রাস্তা থেকে ধ্যান চলে যায় আর তখন অল্পের জন্য একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায়। আর ওই সময় মুনগির অ্যাক্সিডেন্টের কিছু স্মৃতি মনে পড়ে এবং তার মনে পড়ে এইটাই সেই মোড়, এই জায়গায় তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেদিন রাতেরও কিছু দৃশ্য তার মনে পড়ে যে কোন দিক থেকে দৌড়াতে দৌড়াতে এসেছিল। আর তারপর আমরা দেখি সে একটা বিল্ডিং এর সামনে আসে এবং মনে পড়ে এই বিল্ডিং থেকেই সে সেদিন রাতে বের হয়েছিল এবং সে ওই বিল্ডিং এর বাইরে কিছু পুলিশদের দেখে যারা কথা বলছে আর মুনগি তাদের চোখ এড়িয়ে বিল্ডিং এর ভেতরে আসে। আর তখন আমরা দেখি একটা ছেলে মুনগির উপর নজর রাখছে। তো মুনগি ভেতরে গিয়ে দেখে ফ্ল্যাটের সামনে পুলিশ লাইন লাগানো, মানে পুলিশ ছাড়া অন্য কেউ ভেতরে যেতে পারবে না। তো তখন কিম বলে, এটাই আমার বাসা। তো এরপর মুনগি যখন ফ্ল্যাটের দরজা খুলে তখন কিমের ডেড বডির লাইনটা দেখতে পায়, মানে যেখানে সে খুন হয়েছিল। আর তখন মুনগি পূর্বের কিছু দৃশ্য দেখে আর তখন আমরা দেখি মুনগি কিমকে নিচে পড়ে থাকতে দেখেছে এবং সে পালিয়ে যাচ্ছে আর পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মুনগি তখন কিমকে বলে, আমি এখানে এসেছিলাম, আমি এখানে কেন আসবো। তখন কিম বলে, যেদিন আমার খুন হয় সেদিন আমার জন্মদিন ছিল। এটা শুনে মুনগি আরো অবাক হয়ে যায় যে ওর জন্মদিনে আমি এখানে এসেছিলাম এবং খুনের সময় আমি ছিলাম। তো এরপর মুনগি বলে, তুমি আমার কাছ থেকে কি চাও, কেনই বা এখানে এসেছো। তখন কিম বলে, তুমি আমাকে মারা যেতে দেখেছিলে আর তুমি একমাত্র ব্যক্তি যে আমার খুনের সাক্ষী। তখন মুনগি শকড হয়ে নিচে বসে পড়ে আর তারপর মুনগি কিমের কাছে আরো ডিটেলস চায়, কিন্তু কিম বলে মারা যাওয়ার আগে সে শুধুমাত্র মুনগির চেহারা দেখেছিল। আর তখন মুনগি আরো কিছু পূর্বের দৃশ্য মনে করে, যেখানে দেখে সেখানে সে বাদেও আর একজন লোক ছিল আর সেই হয়তো খুনি হবে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং ক্রাইম স্পটে মুনগিকে বসা দেখে বলে, তুমি এখানে কি করছো। আর পরের দৃশ্যে আমরা দেখি মুনগি পুলিশ স্টেশনে গিয়েছে এবং সেখানে সব বলছে এবং বলছে সে ক্রাইম স্পটে ছিল এবং খুনিকে সে দেখেছে। তো তারপর পুলিশ যখন তার কাছে খুনির ডিটেলস চায় মুনগি আর কিছু মনে করতে পারে না, কিন্তু পুলিশ তাকে বলে, সেদিন তুমি রাতে সেখানে কি করতে গিয়েছিলে। তখন মুনগি কিমের দিকে তাকায়, বলে, আমি হয়তো ডেলিভারি দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। তখন পুলিশ বলে, ঠিক আছে, তোমার স্মৃতি ফেললে তুমি আমাদের এখানেও সাক্ষী দিয়ে যেও আর এখন চলে যেতে পারো, আর একটু সাবধানে থেকো, কেননা খুনি হয়তো তোমার দিকেও নজর রাখছে। তো মুনগি পুলিশ স্টেশন থেকে বাইরে এলে ওই ব্যক্তিকে আমরা আবার দেখি যে মুনগির উপর নজর রাখছিল আর আমরা বুঝতে পারি এই ব্যক্তির সাথে হয়তো ঘাপলা রয়েছে, সেই হয়তো কিমকে খুন করেছে। তো পরে মুনগি তার ডেলিভারি অফিসে এসে ডেলিভারি রেকর্ড চেক করে এবং দেখে কিম যেদিন মারা গিয়েছে সেদিন সে ছুটি নিয়েছিল, তার মানে কিমের বাড়িতে সে ডেলিভারি দেওয়ার জন্য যায়নি। এটা দেখে মুনগি আরো টেনশনে পড়ে যায়, কারণ সে যদি ছুটিতে থাকে তাহলে সে কিমের বাসায় কেন গিয়েছিল। তো তার টেনশন দেখে কিম বলে, টেনশন নিও না, তুমি এর সাথে জড়িত নাও, তুমি শুধু সাক্ষী দেবে। তো কিমের কথা আমরা বুঝতে পারি সে মুনগিকে খুব ভালো মতো চিনত। তো এরপর মুনগি কিমকে বলে, তুমি কি বলতে পারো কেন আমি সেদিন তোমার বাসায় গিয়েছিলাম। কিম বলে, তুমি কি সত্যিই জানতে চাও। তো পরের দৃশ্যে আমরা দেখি কিম মুনগিকে একটা নদীর পাড়ে নিয়ে গিয়েছে এবং কিম মুনগিকে নদীর পাড়ে গিয়ে বলে, তুমি যদি স্মৃতি ফেরত আনতে চাও তাহলে এই নদীতে ঝাঁপ দিতে হবে। কিন্তু মুনগি সাঁতার যায় না, সে ভয় পায়। সে বলে, এছাড়া অন্য কোনো রাস্তা কি আছে। তখন দেখি কিম মুনগিকে নদীতে ফেলে দেয় আর মুনগি পানিতে থেকে কিমকে বলে, আমি সাঁতার যাই না। তখন কিম বলে, তুমি সাঁতার জানো, তুমি এর আগেও নদীতে পড়েছিলে। তো মুনগি এদিকে পানি নিচে চলে যাচ্ছে আর নিজেকে নিজে ডুবতে দেখছে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কিমের বাবার মৃত্যুর পর কিম নদীর পাড়ে এসে বসেছিল আর তখন মুনগি নদীর পাড়ে এসেছিল আত্মহত্যা করতে। আর মুনগি নদীতে ঝাঁপ দিলে কিম তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয় এবং মুনগিকে হাত ধরে পানির বাইরে আনার চেষ্টা করে, কিন্তু মুনগি বাইরে আসতে চায় না আর এর ফলে কিমও পানির নিচে ডুবতে থাকে। আর পরের দৃশ্যে আমরা দুজনকে এই নদীর উপরে দেখি, কিন্তু আমাদের জানানো হয়নি কে কাকে বাঁচিয়েছিল, এটা গল্পের শেষে ক্লিয়ার করা হবে। যাই হোক, ওই আগের দৃশ্যে আমাদের দেখানো হয় কিমের জ্ঞান আগে ফেরে, কিন্তু মুনগি অজ্ঞান ছিল। আর তারপর কিম মুনগিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেও পায় না, তাই সে তার বুকে মাথা রেখে দেখে যে মুনগি জীবিত আছে নাকি মৃত। তো জীবিত আছে দেখে কিম একটু মানসিক শান্তি পায় আর কিম বলে, আমি জানি তুমি লজ্জিত, তবে তোমাকে যেহেতু আমি বাঁচিয়েছি তাই তোমার জীবনটা এখন আমার, আর তাই আমার জন্য হলেও তোমাকে ভালো মতো বাঁচতে হবে। আর তারপর কিম চলে যেতে থাকে আর এরপর থেকেই মুনগি প্রতিদিন তাকে লুকিয়ে দেখতো। তো যাই হোক, কিম মূলত একটা ফুলের
দোকান করতো, তো সে তার দোকানের কাজ শুরু করে। আর দোকানের উদ্বোধনের দিন কিম তার প্রতিবেশীদের ফুল বিলাতে থাকে। আর তখন কিন্তু কিম সবসময় মুনগির কথাই ভাবতো। তো কিম যখন দোকানদারকে ফুল দিয়ে বাইরে আসে তখনই মুনগিকে দেখে আর মুনগিকেও ফুল দেয়। আর তখনই আমাদের বর্তমান দিনে নিয়ে আসা হয়। আর তখন আমরা দেখি মুনগি আর কিম নদীর কিনারে বসে রয়েছে, মানে মুনগি সাঁতার পারে যেটা মনে করতে পেরেছে এবং উঠতে পেরেছে। আর কিম মুনগিকে বলে, সেদিন আমি তোমাকে আমার বাসায় আসতে বলেছিলাম, কেননা আমি তোমাকে পছন্দ করতাম। মুনগি তখন বলে, তুমি এসব আমাকে আগে বলনি কেন? তারপর তারা একসাথে বাড়ি এসে বিয়ার খায়। আর আমরা দেখি কিম কিন্তু ভূত, সেও বিয়ার খায় এবং সেও মাতাল হয়ে যায়। এটা দেখে মুনগি খুব টেনশনে পড়ে যায়, ভূত আবার মাতাল হয় কেমনে বা বিয়ারই খায় কেমনে। তো তখন কিম মুনগিকে অফার করে, তুমি কি আমার সাথে ডেট করবে, মানে আমার সাথে প্রেম করবে? তারপর আবার কিম বলে, তুমি হয়তো এতটাও খারাপ না যে একটা ভূতের সাথে প্রেম করবে বা অ্যাফেয়ার করবে। তো মুনগি কিছুই বুঝতে পারে না, সে শুধু কিমের দিকে তাকিয়ে থাকে আর লজ্জায় দ্রুত ঘর থেকে বাইরে এসে নিজেকে নিজে বলে, যাই করস মুনগি, ভূতের সাথে প্রেমে পড়িস না। কিন্তু তারপরেও তার মনে ভালোবাসার লাড্ডু ফুটছিল এবং তাকে আমরা চোখ বন্ধ করে হাসতে দেখি। আসলে সারা জীবন যে পোলা সিঙ্গেল থাকে, তার ভূত হোক বা মানুষ হোক বা পেতনি হোক, একটা গার্লফ্রেন্ড হইলেই হইলো। যাই হোক, পরের দিন সকালে পুলিশ মুনগির সাথে কথা বলতে আসে এবং তারা তদন্ত করে দেখতে পেয়েছে কিম যেদিন মারা গিয়েছিল সেদিন মুনগি ছুটিতে ছিল। তো সে কিমের বাড়িতে অবশ্যই ডেলিভারি করতে যায়নি, তাহলে সে কেন গিয়েছিল? তো মুনগি তখন বলে, কিম আমাকে যেতে বলেছিল। আর তখন পুলিশ বলে, আমরা তদন্ত করে দেখতে পাইনি যে কিমের সাথে তোমার সম্পর্ক ছিল কিংবা ও তোমার আত্মীয়, তো কোনোভাবেই কিম তোমাকে যেতে বলেনি। হতে পারে তুমি খুনির সাথেই ছিলে, মানে খুনিদেরই একজন। তো পুলিশ তাকে সন্দেহ করে সেখান থেকে চলে যায়। তো পরের দিন মুনগি একটা ফুলের দোকানের ফুল ডেলিভারি দেওয়ার অর্ডার পায়। আর সে কিমের বন্ধু ছিল, আর সেই ফুলটি একটা বৃদ্ধাশ্রমে প্রতি মাসে একবার করে পাঠানো হতো। আর ডেলিভারি বয় হিসেবে মুনগিকেই পাঠানো হতো প্রতিবার। তো যেহেতু মুনগি মনে করতে পারছে না তার পূর্বের স্মৃতি, তো সে যখন বৃদ্ধাশ্রমে ওই ফুলগুলো দিতে যায় তখন সে বৃদ্ধদের জিজ্ঞেস করে, আপনারা কি জানেন এই ফুলগুলো কে দেয়? তো তারা বলে, কে ফুল দেয় সেটা আমরা জানি না, কিন্তু প্রতিবার ফুলগুলো তুমিই নিয়ে আসো। তো যাই হোক, এরপর আমরা দেখি মুনগি তার সোশ্যাল অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে পাসওয়ার্ড ভুলে গিয়েছে। তো অনেকবার ভুল পাসওয়ার্ড দেওয়ার পর সে কিমের নাম দেয়, আর এতে করে তার অ্যাকাউন্ট ওপেন হয়। তো ওই সোশ্যাল অ্যাকাউন্ট ওপেন করে সে জানতে পারে সে নিজেই প্রতি সপ্তাহে কিমের দোকান থেকে ফুলের অর্ডার করতো বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য, যাতে এই উছিলায় সে কিমের সাথে দেখা করতে পারে। তার মানে আমরা বুঝতে পারি কিমও মুনগিকে পছন্দ করতো, মুনগিও কিমকে পছন্দ করতো। এবং এরপর কিমের স্মৃতি আসতে থাকে এবং আমরা দেখি সে সবসময় লুকিয়ে লুকিয়ে কিমকে দেখতো। যাই হোক, তাদের মধ্যে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়, তবে সেটা প্রেমের সম্পর্ক ছিল না। যেমন তারা বন্ধু হিসেবে বাইরে ঘুরতে যেত, এমনকি কিম আসে একসাথে মুভি দেখতেও গিয়েছিল এবং রাতে একসাথে ডিনারও করেছিল। তো এরপর তার যখন স্মৃতি ফিরে আসে, মুনগি তখন ফুল নিয়ে কিমের কাছে যায় এবং বলে, আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তখন আমি তোমাকে কিভাবে ভুলবো? আর তখনই আমরা দেখি মুনগির পেছনে কেউ চলে আসে, আর মুনগি তার ছায়া দেখেই পেছনে ফিরে তার উপর আক্রমণ করে। আর তারপর যখন ওই ছেলেটির চেহারা দেখানো হয় তখন আমরা দেখি ওটাই জিনসু। আর জিনসু নামে ছেলেটি মুনগিকে বলে, তোমার কি হয়েছে? আমি জিনসু। আর জিনসুর নাম শুনে মুনগির মনে পড়ে ডেলিভারি অফিসে তো জিনসুর ছবি দেখেছিলাম, কিন্তু জিনসুর আগের কোনো স্মৃতি সে মনে করতে পারে না। তো জিনসু তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি পুলিশের সাথে কেন ঘুরছো আর আমাকে কেন অ্যাভয়েড করছো? জিনসু বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি জানো না কিছুদিন ধরে কি চলছে? সেদিন যা কিছু হয়েছিল সেটা আমার আর তোমার মধ্যেই সিক্রেট। মুনগি কিছুই বুঝতে পারে না, সে শুধু জিনসুর দিকে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে পুলিশ আসে, আর জিনসু পালিয়ে যাওয়ার আগে মুনগির কানে কানে বলে, কোনো ভুল করবে না, তা না হলে কিন্তু আমরা দুজনই ফেসে যাব। আর এরপর জিনসু সেখান থেকে পালিয়ে যায়। তো পরের দৃশ্যে মুনগি ড্রয়ারে জিনসু আর তার ছোটবেলার ছবি দেখতে পায়, আর তখন তার মনে পড়ে জিনসু আর সে একই অনাথ আশ্রমে বড় হয়েছে। আর তারপর মুনগি তাদের অনাথ আশ্রমে গিয়ে জানতে পারে জিনসু সবসময় বেদব ছিল এবং সে চুরিচামারি বা এরকম খারাপ কাজ করত। যাই হোক, এরপর মুনগি কিমের বাড়িতে আসে এবং সে বর্তমানে পুরো ঘোলাটে হয়ে গিয়েছে, সে বুঝতেই পারছে না কি হচ্ছে তার সাথে। এবং সে কিমের বাড়িতে এসে পূর্বের স্মৃতি মনে করে, সে দেখে যে কিমকে সে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। আর তখনই কেউ একজন কিমের পাশে থাকা চাকু নিয়ে মুনগির কাছে আসে, আর ওই লোকটি মুখের মাস্ক সরাতে আমরা দেখতে পাই সেটা জিনসু ছিল। আর জিনসু মুনগিকে দেখে বলেছিল, মনে রেখে এখানে কিন্তু কিছুই হয়নি, তুমি কিছুই দেখোনি। মানে আস্তে আস্তে মুনগির সবকিছু মনে পড়ছে কি হয়েছিল আগে। তো পরের দেশে মুনগি কিমকে বলে সে খুনিকে পুরোপুরি চিনতে পেরেছে এবং কনফার্ম হয়েছে। আর তারপর কিম বলে, তুমি যেহেতু আমার খুনিকে খুঁজে পেয়েছো তাহলে আমার এখন চলে যাওয়া উচিত। কিন্তু মুনগি বলে, তুমি আরো কিছুদিন থাকো। আসলে কিমও এটাই চাচ্ছিল। কিম চাচ্ছিল সে যাবার আগে মুনগি কিমের আরো কোনো স্মৃতি মনে করুক এবং তাদের যে ভালো স্মৃতিগুলো আছে সেগুলো নিয়ে তারা একসাথে গল্প করুক। যাই হোক, মুনগি কিমকে প্রমিস করে সে কিমের খুনির শাস্তি অবশ্যই পাইয়ে দেবে। তো পরের দিন সকালে ঘুম থেকে ওঠে, মুনগি কিমকে কোথাও দেখতে পায় না, আর এতে সে অনেক হয়রান হয়ে যায়। আর সে ভাবে কিম হয়তো চলে গিয়েছে। আর তখনই তার একটা কল আসে, আর কল শেষ হওয়ার পরই মুনগি কিমকে তার পাশে দেখতে পায়। তো তারপর কিম বলে, তোমাকে কে কল করেছিল? তখন মুনগি বলে, পুলিশ কল করেছিল খুনিকে শনাক্ত করার জন্য। তো এরপর যখন পুলিশ স্টেশনে সে যায়, জিনসুর ব্যাপারে সব বলে। আর তারপর পুলিশ ইনভেস্টিগেশন করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে জিনসুকে শনাক্ত করে। তো তারপর পুলিশ আর মুনগি মিলে জিনসুকে ধরার জন্য একটা ফাঁদ পাতে। তো পরের দৃশ্যে আমরা দেখি মুনগি জিনসুর জন্য অপেক্ষা করছে, আর দূরে পুলিশের গাড়িতে বসে পুলিশরা নজর রাখছিল। যাই হোক, যখন
জিনসু আসে তখন পুলিশরা তাড়াহুড়ো করে ধরতে গেলে জিনসু বুঝতে পারে যে তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, আর তারপর সে পালিয়ে যেতে চায়, কিন্তু মুনগি তাকে ধরে ফেলে আর জিনসুকে জিজ্ঞেস করে কেন তুমি কিমকে মেরেছিলে। আর তখন আমরা দেখি পুলিশ সেখানে চলে এসেছে। যাই হোক, মুনগি খুবই উত্তেজিত ছিল এবং বলে আমরা মাত্র সম্পর্ক শুরু করেছিলাম, আমরা একজন আরেকজনের জন্য বাঁচতে চেয়েছিলাম। কিম তোমার কি ক্ষতি করেছিল যার জন্য তুমি ওকে মারলে? তো এরপর জিনসু উল্টো মুনগিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে আমি না, তুমি ওকে মেরেছো, তুমি কিমকে খুন করেছো। এ কথা শুনে মুনগি, পুলিশ, কিম সহ আমরা দর্শকরা পর্যন্ত অবাক হয়ে যাই। যাই হোক, এরপর জিনসু মুনগির শার্টের কলার ধরে বলে তুমি ওকে খুন করেছো এবং এই সবকিছুর জন্য তুমি দায়ী, আর উল্টো আমার উপর দোষ দিচ্ছ, আমি তো তোমাকে উল্টো বাঁচাতে যাচ্ছিলাম। তো এরপর পুলিশ তাদের দুজনকেই ধরে ফেলে আর মুনগিকে কিমকে খুন করার অপরাধে অ্যারেস্ট করা হয়। তো পুলিশ মুনগিকে নিয়ে যাচ্ছে আর তারপর দেখি মুনগি কিমের দিকে তাকায়, আর তখন আমরা কিমের চোখে শুধুমাত্র পানি দেখতে পাই, কারণ কিম অবাক হয়ে গিয়েছিল। তো এরপর পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সবাইকে নিয়ে কিমের বাড়িতে আসে, আর তারপর পুলিশ যখন মুনগির হাতে চাকু দেয় তখন তার সব কথা মনে পড়ে যায়, আর তখনই আমাদের কি হয়েছিল সেটা দেখানো হয়। তো আমরা দেখি কিমের জন্মদিন ছিল, সেজন্য সে মুনগিকে ইনভাইট করেছে, মানে মুনগিকে সে একটা কাগজে দাওয়াত দেয়। তো তখন মুনগি কিমকে বলেছিল তুমি আমাকে কেন তোমার জন্মদিনে ইনভাইট করছো? কিম বলেছিল হয়তো আমি তোমাকে পছন্দ করি। তো এজন্যই মুনগি ছুটি নিয়ে কিমের বাসায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় তার সাথে জিনসুর দেখা হয়, আর জিনসু মুনগিকে একটা হেল্প করতে বলে, তাও একটা বাড়িতে চুরি করার জন্য হেল্প, কিন্তু মুনগি রাজি হয় না। মুনগি বলে আমাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছে, আমি কোনো খারাপ কাজ করব না, কিন্তু জিনসু বলে শেষবারের মতো আমার কথা রাখো, একটা হেল্প করো। তো মুনগি না চাইলেও জিনসুর সাথে যায় এবং তারা একটা বাড়িতে গিয়ে চুরি করতে থাকে, আর মুনগি বারবার জিজ্ঞেস করে এটা কার বাসা। জিনসু বলে চিন্তা করো না, এবং ড্রয়ার খুলে সে কিছু খুঁজতে থাকে, এবং মুনগি আবারও জিজ্ঞেস করে এটা কার বাসা, তুমি কি এখানে চুরি করতে এসেছো? এবং সে জিনসুকে আটকায়। আর যাই হোক, তখনই মুনগি বুঝতে পারে এটা কিমেরই বাসা, এই বাসায় সে আসতে যাচ্ছিল। যাই হোক, জিনসু ততক্ষণে টাকা পেয়ে গিয়েছে, আর মুনগি তখন রেগে জিনসুকে বলে টাকা এখানে রেখে চলে যাও। আর এখানে উল্লেখ্য জিনসু কিন্তু জেনে শুনে ইচ্ছে করেই কিমের বাড়িতে চুরি করতে এসেছে, কারণ সে মুনগি আর কিমকে খুবই হিংসা করত, মানে ওদের সম্পর্ক দেখেও খুবই হিংসা করত। যাই হোক, তারপর আমরা দেখি জিনসু মুনগিকে চাকু দেখিয়ে দূরে যেতে বলে, আর তখন তারা কারো আসার শব্দ পায়, আর জিনসু তখন টাকা মুনগির দিকে ছুঁড়ে লুকিয়ে পড়ে আর নিজের মাস্ক পরে নেয়। আর তারপর কিম যখন ঘরে আসে তখন জিনসু কিমের মুখ চেপে ধরে এবং চাকু দিয়ে ভয় দেখায়। আর ওদিকে কিন্তু মুনগি চরম ভয় পেয়ে গিয়েছিল এবং তার হাত কাঁপছিল, কিন্তু তারপরেও সে জিনসুর কাছ থেকে চাকু নিয়ে কিমকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিনসু মুনগিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে পড়ে যাওয়ার আগে সে জিনসুর চাকুটা নিতে পেরেছিল। আর তারপর কিম যখন জিনসুর কাছ থেকে ছোটার চেষ্টা করে তখন জিনসু কিমকে একটা থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়, আর তখন কিম গিয়ে মুনগির উপরে পড়ে, আর মুনগির হাতে যে ছুরিটা ছিল সেটা কিমের পেটের ভেতর ঢুকে যায়। আর তারপর কিম মারা যাবার আগে আমরা দেখি মুনগি মাস্ক খুলে ফেলেছে, আর কিম শেষবারের মতো মুনগিকে দেখতে পায়। তো কিম মারা যাবার আগে ভেবেছিল সে মুনগিকে ইনভাইট করেছিল, তো সেজন্য হয়তো সে কোনোভাবে এখানে এসেছিল, মানে তার মাথায় এটা আসেনি যে সে চোরের সাথে এসেছিল। তো যাই হোক, এরপর কিম মারা যায়, আর এরপর আমাদের বর্তমানে নিয়ে আসা হয়, আর আমরা দেখি মুনগি জেলে রয়েছে এবং বর্তমানে মুনগির সকল স্মৃতি চলে এসেছে এবং তার সেদিনের কথা মনে পড়ে যেদিন সে নদীতে আত্মহত্যা করার জন্য ছাপ দিয়েছিল। কিম তখন তাকে বাঁচানোর জন্য লাফ দিয়েছিল, কিন্তু উল্টো কিম নিজে ডুবতে যাচ্ছিল, তখন মুনগি আত্মহত্যার সিদ্ধান্ত বাদ দিয়ে কিমকে বাঁচিয়েছিল। যাই হোক, তখনই আমরা দেখি কিম মুনগির কাছে আসে এবং বলে তুমি কেন জিনসুর সাথে গিয়েছিলে, তোমার তো আমার সাথে দেখা করার কথা ছিল। আর তারপর কিম কান্না করে বলে আমি যদি এসব আগে জানতাম আমি কখনোই তোমার কাছে আসতাম না। তো এরপর সে মুনগিকে ফাইনাল গুড বাই দিয়ে সেখান থেকে চলে যায়। তো মুনগির কাছে এখন শুধু কান্না করা ছাড়া আর কিছুই নেই, সে একটা ভালো সময়ে একটা ভুল মানুষের সাথে ছিল, আর তাই তার আজ এই পরিণতি। তো এইসব ভেবে মুনগি পাগল হয়ে যায় এবং আমরা সব শেষে মুনগিকে একটা মানসিক হাসপাতালে দেখি, আর তার পাশে আমরা কিমকেও দেখতে পাই, আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো এই সিনেমাটি থেকে যেটা শেখা সেটা হচ্ছে আপনার কোনো বন্ধু যদি খারাপ কাজে থাকে তার মন রক্ষার জন্য হলেও কখনোই তার সাথ দেবেন না, সে কি মনে করলো বা না করলো তাদের কিছু যায় আসে না, সবসময় সঠিক পথে চলতে হবে। কারণ ওকে খুশি করার জন্য আপনি যদি কোনো মারামারিতে যান বা কোনো ড্রাগ নেশার মধ্যে যান, 10 দিন সমস্যা হলো না ঠিক আছে, বাট একদিনের একটা সমস্যা কিন্তু আপনার পুরো জীবন চেঞ্জ করে দিতে পারে। তো এর জন্য কখনোই খারাপ কোনো বন্ধুদের সাথে মিশবেন না, ওদের যথাসম্ভব এড়িয়ে চলবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।